স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। আমাদের নদীর দোনো পাশে যে বেড়ি বাঁধগুলা, এটা কোনো সংস্কার হয় নাই। আমাদের এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো সবগুলো তলিয়ে গেছে। এমনকি এখানকে যদি দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আর পরবর্তীতে যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে। উপর দিকে যা ভাঙা পড়ে সব পানিগুলো এদিকে যাবে। নদীর পানি বাড়ার কারণে বা নদী ভাঙার কারণে তো আমাদের ঘর বাড়ি সব নিয়ে যাইতেছে। কেউ মাল সামানা বার করতে পারছে না, সবার সামানা সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের ওই বাঁধের সংস্করণটা চাই। এবারে থাকছে বিস্তারিত। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের তোড়ে মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 16টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আর এতে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়ে গেছে। তলিয়ে গেছে বসতঘর, ধানক্ষেত, মাছের ঘের, রাস্তাঘাট। অনেক পরিবার উঁচু রাস্তা এবং স্কুল ঘরে আশ্রয় নিয়েছে। দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, অন্যদিকে উজানের পানির ঢল। প্রবল স্রোতের চাপ সামলাতে না পেরে এরই মধ্যে ফেনীতে ভেঙেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 16টি বাঁধ। ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলা সহ বিভিন্ন এলাকার অন্তত 50টি গ্রাম এখন পানির দখলে। নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। অনেক পরিবার উঁচু রাস্তা ও স্কুল ঘরে আশ্রয় নিয়েছে। আমাদের এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো সবগুলো তলিয়ে গেছে। এমনকি এখানকে যদি দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আর পরবর্তীতে যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে। আর অনেক ফ্যামিলি এখন মনে করেন যে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিছে। বিগত 30 বছর ভিতরে আমাদের নদীর দোনো পাশে যে বেড়ি বাঁধগুলা, এটা কোনো সংস্কার হয় নাই। যদি বন্যার আগে যদি দেখে কোথাও সমস্যা হতে পারে, এগুলা যদি কাজ করতো তাহলে আর এই বাগনাগুলা ভাঙতো না। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এখন বিচ্ছিন্ন। বন্ধ রয়েছে ফেনী, পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপর দিকে যা ভাঙা পড়ে সব পানিগুলো এদিকে যাবে। নদীর পানি বাড়ার কারণে বা নদী ভাঙার কারণে তো আমাদের ঘর বাড়ি সব নিয়ে যাইতেছে। কেউ মাল সামানা বার করতে পারছে না, সবার সামানা সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের ওই বাঁধের সংস্করণটা চাই। ফেনী শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। লোকালয় নদীর পানি ঢুকতে থাকায় জেলার নিচু এলাকার বাসিন্দারা গত বছরের মতো আবার বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। সুষ্ঠু পরিকল্পনার অভাব। সরকার যে পরিকল্পনা নেন সেই কাজগুলো যদি যথোপযুক্তভাবে হয় এবং সেটি যদি টেকসই হয় তাহলে এই জলবদ্ধতা আসলে হওয়ার কথা না। জিওব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে দুই উপজেলায় মোট 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন তারাও আন্তরিকতার সাথে ত্রাণগুলো বিভিন্ন জায়গায়, যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দি মানুষ, তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত জেলায় 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যেসব নদীতে পানি বাড়ছে তা 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ করায় আকস্মিক বন্যা জলাবদ্ধতা সৃষ্টি করছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর এম আসাদুজ্জামান এবং আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আব্দুর রহমান খান, টানা বর্ষণের সম্ভাবনার কথা বলছেন আপনারা, এই পরিস্থিতি আসলে কতদিন চলবে এবং সারা দেশেই এরকম টানা বর্ষণের পরিস্থিতি থাকবে কিনা? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাস আমরা দিয়েছি, সেই পূর্বাভাস অনুযায়ী যে ভারী বর্ষণের আমরা সতর্ক বার্তা জারি করেছি, সেই সতর্ক বার্তা অনুযায়ী কিন্তু আগামীকাল সকাল 10টা পর্যন্ত আমরা সেই ভারী বর্ষণের সতর্ক বার্তা রেখেছি। এর পরবর্তীতে আস্তে আস্তে আসলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে, তবে বৃষ্টি এখন পর্যন্ত থাকবে, তবে প্রবণতা ভারী বর্ষণের যে প্রবণতা সেই প্রবণতা কিছুটা কমে আসবে।
মানে এটা কি সারা দেশেই বিরাজমান থাকবে নাকি না না কোনো ধন্যবাদ। নির্দিষ্ট অঞ্চল আসলে আছে? আমরা যে ভারী বর্ষণের যে সতর্কবার্তা জারি করেছি সেই সতর্কবার্তার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলগুলো আছে, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ এবং সেই সাথে ঢাকা বিভাগের অঞ্চলগুলো। অন্য অঞ্চলগুলোতে কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্কবার্তা সঙ্গে জারি করিনি। মানে বন্যা পরিস্থিতি তো আসলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বা ওই অঞ্চলটাতেই আছে। এই ভারী বর্ষণ কি আসলে সেই পরিস্থিতিকে আরো একটু খারাপ করে ফেলবে কিনা? না, সেজন্য আমি বলেছি যে আগামীকাল 10টা পর্যন্ত কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্কতার সঙ্গে জারি করেছি এবং এখন পর্যন্ত আমরা অব্যাহত রেখেছি। এর পরিবর্তে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর পরিবর্তে যদি বন্যা হবে কি হবে না, এই বিষয়ে আসলে আমাদের যে বন্যা পূর্বাভাস যে কেন্দ্র আছে ওইখান থেকে কিন্তু তারা ওই বিষয়টা আরো বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। তবে আমাদের পূর্বাভাস অনুযায়ী আগামীকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে দিকে চলে আসবে। জি, ডক্টর এম আসাদুজ্জামান, টানা বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আসলে অবনতির শঙ্কা দেখেন কিনা? কারণ এই পানিগুলো তো আসলে মানে যে অঞ্চলে বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়ে আছে সেই অঞ্চলগুলোতেই ভারী বর্ষণের আশঙ্কার কথা বলছেন ওনারা আগামীকাল সকাল 10টা পর্যন্ত। কি দেখেন আপনি? দেখুন, এখানে সমস্যাটা এগুলো কোনো নতুন সমস্যা না। এই সমস্যা প্রায় প্রতি বছরই হয়, আমরা শিখি না। কি কারণে শিখি না আমি এখন বলতে চাই না, এর ভিতরে বহু কিছু ব্যাপার আছে। পলিটিক্স আছে, ইকোনমিক্স আছে, গোষ্ঠীগত স্বার্থ আছে, এলাকাভিত্তিক স্বার্থ আছে, বহু রকম ব্যাপার আছে। এগুলোর মধ্যে যদি নাও যায়, তবে ঘটনাটা সেটাই হচ্ছে এই যে প্রতি বছর একই ধরনের ঘটনা ঘটলেও আমরা কিন্তু শিক্ষা নিই না, সেই থেকে কাজ করি না। এবং শিক্ষা নেই না কেন বা কাজ করি না কেন সেগুলোর ভিতরে আমি যেতে চাচ্ছি না, কিন্তু কি করতে হবে সেটা কিন্তু কারোর অজানা। এই যে বলা হচ্ছে যে অপরিকল্পিত তো না, পরিকল্পিতই বটে, কিন্তু পরিকল্পনাটা কিসের জন্য তার উপরে নির্ভর করে। আর একটা জিনিস হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে সবসময় বাংলাদেশের সত্য, আমরা দেখে আসছি চিরকাল পাকিস্তান আমল থেকেই, যে আমরা যে ইংরেজিতে যে কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা এই প্রিভেনশনের কথাটা চিন্তা করি না। আমরা ঘটনা ঘটে গেলে তারপরে দৌড়ঝাঁপ শুরু করি। এই যে শুনলাম উদ্ধার করা হচ্ছে, এটা ভালো কথা, সেটা তো করতেই হবে, মানুষ কষ্টে পড়লে সেটা উদ্ধার করতে হবে, কিন্তু যাতে সেই সমস্যাটা না দাঁড়ায় সেটাই করা উচিত। সেটা কিছুর জন্য করা হয়নি। একটা কথা চিন্তা করতে হবে যে এই সময়টা বাংলা মাস হিসাবে আষাঢ়ের শেষ, শ্রাবণ শুরু হতে যাবে, এই সময় তো বৃষ্টি হবেই, এটা জানা কথা। এবং যেখানে জলাবদ্ধতা হচ্ছে বিভিন্ন কারণে, রাস্তাঘাটের বিভিন্ন জায়গা দিয়ে হয়তো করা হয়েছে, সেখানে তো আপনার রাখা হয়নি, ফাঁক ফোকর রাখা হয়নি, পানি বেরিয়ে যাবে, বা যেখানে হয়তো বাঁধ করা হয়েছে, বাঁধ যথাসময়ে, যেটা বলা হলো যে কিছু শুনলাম আমরা যে যথাসময়ে সংস্কার করা হয় এখন, এবং বাঁধ ভেঙে গিয়ে তারপরে সেটা প্লাবিত হয়েছে। এখন যথাসময়ে কেন করা হয়নি? এটা কি প্রতি বছরই একই কথা শুনতে হবে? এটা তো ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়াররা ঠিকই জানেন, ঠিকাদাররা ঠিকই জানেন, কিন্তু তারপরেও হয় না। তাহলে এইখানে আমি যেটা বলবো যে প্রকৃতির ওপরে দোষ না দিয়ে মানুষের ওপরে দোষ দেওয়া উচিত। জি, এই যে 16টি পয়েন্টে ভাঙনের কথা বলা হচ্ছে নদীর, এবং অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে। একজন ভুক্তভোগী বলছিলেন যে আমাদের আসলে ত্রাণের প্রয়োজন নেই বা আমরা সহায়তা চাই না, আমরা বাঁধের সংস্কার বা এটা আপনি যেটা উল্লেখ করলেন সেটাই, যে তারা প্রিভেনশনটা চান। হ্যাঁ, সত্যি কথাই সেটা। তারা নিজেরা ভুক্তভোগী, তারা বোঝেন যে কি হয়েছে। গত বছরও এই ঘটনাই ঘটেছিল ফেনী নদীর এবং আশেপাশ দিয়ে, এখানে বন্যা হয়েছিল। তখনকার ব্যাপারটা ছিল একটু অন্যরকম, সেখানে কিছু একটা আঞ্চলিক প্রতিবেশী দেশের একটা ব্যাপার স্যাপার এই সমস্ত কিছু ছিল, কিন্তু এই বছর তো সেটা হয়নি। কিন্তু এই ঘটনা তো প্রতি বছরই হয়, যেটা আবহাওয়াবিদ যেটা বললেন আমাদের, তিনি বললেন যে বিভিন্ন জায়গায় ওনারা ভারী বর্ষণ হবে সেটা বলছেন, ওনারা তাদের কাজ করেছেন, ওনারা সতর্কতা দিচ্ছেন, কিন্তু সতর্কতা তো তার জন্য ওনার সতর্কতা তো আজকের, কালকের, পরশু দিনের এই ঘটনা। কিন্তু আমাদের যে এটা যে প্রতি বছর যে ঘটছে, কারণ যারা পানি পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল যে সমস্ত মেজার্স তারা নেন, সেটা বহু বছর ধরে হচ্ছে, 60-65 বছর ধরে তো এটা হচ্ছে। তো তারপরেও কেন আমরা এই শিক্ষাটা নেইনি, সেটাই আমাদের বোঝাটা দরকার সবচেয়ে। বর্তমান সরকারের আগের সরকারের তুলনায় ডিফারেন্ট, এটা বুঝতে হবে, কিন্তু তারপরেও এই সরকারের হাত তো সেই সময় নেই যে তারা এই সমস্ত কিছু সংস্কার করবে, সেটা করার কথা না। যারা ক্ষমতায় আসবেন বলে হইচই করছেন বা আসতে পারেন বলে মনে করছেন, তারা কি করবেন তারা কিন্তু এই সম্বন্ধে কিছু বলছেন না।
তারা বলছেন না যে এই অবস্থায় আমরা কি করব, ভবিষ্যতে যাতে না হয় তার জন্য কি ধরনের আমরা প্ল্যানিং করব, কি ধরনের ব্যবস্থা নেব, সেটা কিন্তু কেউ বলছেন না। সবাই কেবল নির্বাচনের কথা বলছেন, কিন্তু নির্বাচনের পরে কি করবেন সেই কথাটা বলছেন না। জি, আব্দুর রহমান খান, মানে উজানের আবহাওয়া কেমন থাকবে? বিশেষ করে পার্শ্ববর্তী দেশের কথা উল্লেখ করেন ডক্টর এম আসাদুজ্জামান। গত বছর আমাদের একটা খুব খারাপ অভিজ্ঞতা আছে, মানে বিশেষ করে ভারতে বৃষ্টিপাতের শঙ্কা আছে কিনা, এবং তা দিয়ে আমাদের দেশের পরিস্থিতি খারাপের বা প্রভাব তৈরির কোনো ধরনের শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ। আসলে এই বর্ষাকালে স্যার যথার্থই বলেছেন আসাদুজ্জামান স্যার, যে জুলাই মাসে কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে, আর এই বৃষ্টিপাত কারণটা হয়েছে এই সময় কিন্তু বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকে, এবং সেই সাথে যদি বাংলাদেশের উপকূল যে দক্ষিণ অঞ্চল আছে ওইখানে যদি কোনো লঘুচাপ এবং নিম্নচাপ যদি সৃষ্টি হয়, সেই লঘুচাপ বা নিম্নচাপ যদি বাংলাদেশ উপকূল অতিক্রম করে, তাহলে কিন্তু বাংলাদেশে এই ধরনের বৃষ্টিপাত আমরা পেয়ে থাকি। সেই হিসেবে গত 7 তারিখে, অর্থাৎ আজ 9 তারিখ, গত 7 তারিখে বাংলাদেশের উত্তর যে বঙ্গোপসাগর আছে বাংলাদেশের দক্ষিণে, সেখানে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটি কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে, অর্থাৎ সাতক্ষীরা, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে এখন ল্যান্ডের উপর চলে গিয়েছে। সেই হিসেবে যদি আমি বলি, বাংলাদেশের যে বৃষ্টিপাত আগামীকাল থেকে কিছুটা কমের দিকে চলে আসার সম্ভাবনা আছে এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী। এবং লঘুচাপটি যেহেতু উত্তর পশ্চিম দিকে চলে গিয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে অতিক্রম করেছে, সেই জন্য কিন্তু ভারতের পশ্চিম উপকূলে যে ভারতের যে পশ্চিমবঙ্গ আছে ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু বাংলাদেশের যে পূর্ব এবং উত্তর পূর্বের যে অঞ্চল আছে ওই অঞ্চলে বৃষ্টিপাত হবে, তবে পরিমাণ অত বেশি থাকবে না আর কি। অর্থাৎ বাংলাদেশের যে অঞ্চল এখন আমরা বলছি যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যে বিশেষ করে ফেনী এবং নোয়াখালী অঞ্চলগুলো, ওইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাংলাদেশ এবং তার উত্তর বা পূর্বের যে অঞ্চলগুলো আছে ভারতের, ওইসব অঞ্চলের তুলনামূলকভাবে একটু কম হবে, তবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। জি, ডক্টর এম আসাদুজ্জামান, ভারতের পশ্চিমবঙ্গ উপকূল এবং ভারতের অনেকগুলো রাজ্যে এখন বন্যা পরিস্থিতি চলছে, চীনে বন্যা পরিস্থিতি চলছে, নেপালে বন্যা পরিস্থিতি চলছে। সেই জায়গায় আসলে কোনো ধরনের আশঙ্কা করেন কিনা? এবং আব্দুর রহমান খান বলছিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এবং সেই পানিটাও আমাদের এদিক দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা আছে কিনা? আমরা যদি নদীগুলো খেয়াল করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে যা কিছু ঘটুক আমাদের এখানে হওয়ার বিশেষ কিছু নয়, বরং পশ্চিমবঙ্গের যদি উত্তর অংশে বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত হয়, তাহলে তো পদ্মা নদী দিয়ে সেটা বেশ কিছুটা আসবেই নিঃসন্দেহে, সেটার হয়তো একটা হতে পারে। কিন্তু তার সবচাইতে বেশি হলো যেটা উজান বলতে এখানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, ফেনী বা ওই সমস্ত এলাকার জন্য ত্রিপুরার ব্যাপার আছে। তারপরে সিলেটের যে আপনার উত্তর পূর্ব দিকে যেটা, সেই সমস্ত জায়গায় যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেই সিলেট এবং ওই সমস্ত অঞ্চলের ভিতরে একটা সমস্যা দেখা দিতে পারে। সেটা কিন্তু কথাটা হচ্ছে যে এই সময় তো বৃষ্টি হবে, আমার কাছে আশঙ্কাটা তো অন্য জায়গাতে। এইটা তো এই মুহূর্তে ঘটছে, এই মুহূর্তে যা হোক কোনো না কোনোভাবে রিলিফ দেওয়া হচ্ছে, হয়তো মানুষকে কোনো মতে বাঁচিয়ে নেওয়া হতো। এরপরেও যে বাড়িঘর নষ্ট হলো সেগুলো তো ব্যাপার, সেগুলো হয়তো ঠিকঠাক করা যাবে। কিন্তু আর একটা ব্যাপারের দিকে আমার আশঙ্কাটা হচ্ছে, এটা যদি দীর্ঘস্থায়ী হয়, এবং সেইটা বলতে পারবেন আবহাওয়াবিদ জনাব আব্দুর রহমান সাহেব যারা আছেন, তারা বলতে পারবেন এটা কতটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের তো হিসাব কিতাব আছে যে 2 মাসে কি হবে, 1 মাসে কি হতে পারে, সেটা কিছুটা ওনারা বলতে পারেন, একেবারে 100% কারেক্ট না হলে কিছুটা বলতে পারেন। তো এটা যদি বেশ কিছুটা দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু মনে রাখবেন, এই সামনেই কিন্তু এসে আমন রোপণের সময় আপনি বীজতলা সব নষ্ট হয়ে গেলে বিভিন্ন জায়গায় তারপরে ধান লাগাবেন কখন আর উঠাবেন কখন, তার মানে হচ্ছে সামনে কিন্তু একটা খাদ্য সংকট আসার সম্ভাবনা আছে। এই মুহূর্তে তো দাম বাড়ার ব্যাপার একটা থাকতে পারে, সেটা হয়তো আপনার ট্রান্সপোর্ট এবং এই সমস্ত কারণে। কিন্তু আমি যদি সময় মতন সব জায়গাতে যদি আমন ধান না লাগাতে পারি, তাহলে কিন্তু আপনি খেয়াল রাখবেন নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু অবস্থা খারাপ হবে। তো সুতরাং সরকারকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কি করবেন, কারণ তখন বাই দ্যাট টাইম বোঝা যাবে যে এগ্রিকালচারের কি অবস্থা হবে, ধান উৎপাদনের কি অবস্থা হবে, সেটা কিন্তু হিসাবে রাখতে হবে।
কেবল এই মুহূর্তে আরেকটা কি জিনিস হচ্ছে আমি একটু সেটা। আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আমরা ফেনী শহরের যে ছবি দেখছিলাম এটা আপনার কাছে একটু দুর্ভাগ্যজনক মনে হয় কিনা? একটা জেলা শহর, সেখানে এরকম একদিনের বৃষ্টিতে বা 2 দিনের বৃষ্টিতে এরকম হাঁটু পানি হয়ে যাবে এবং জলাবদ্ধতা তৈরি হয়ে যাবে, মানে এটা একটু এটাই দেখুন, আমি কিন্তু 1992 সালে যে ফ্লাড অ্যাকশন প্ল্যান হয়েছিল তার একটা বড় পার্ট আমার লিডারশিপে ছিল, এবং তখন থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু ফেনী শহরের কথা, গত বছর আগে পর্যন্ত কিন্তু ফেনীর কথা কোনোদিন শুনে নাই যে সেখানে গিয়ে ফ্লাডিং হয়েছে। কিন্তু গত বছরই প্রথম শুনলাম, এখন এই বছরও সেটা রিপিট হলো। তার মানে গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা সেই শিক্ষা নিয়ে নেই যে আমাদের এখানে কি করলে ওখানে ত্রিপুরাতে যাই হোক না কেন আমাদের এখানে বন্যাটা সেরকম হবে না। সেটা আমরা তাহলে গত 1 বছরে কি করেছি। জি, জনাব আব্দুর রহমান খান, মানে ভারতের মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করে রেড অ্যালার্ট চলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাতে, এবং রাজ্যের বাকি অংশে তারা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সোমবার থেকে টানা বৃষ্টির কথা আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ আরও বেশ কিছু অংশে তারা আশঙ্কা করছে। আমি ভারতীয় গণমাধ্যমের সূত্রে যেটি দেখছিলাম, মানে সেখানে কি আশঙ্কা করেন ত্রিপুরার, বিশেষ করে ত্রিপুরা এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল? ধন্যবাদ। আসলে আমি যেটা বলেছি যে লঘুচাপ যে সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু আসলে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে আজ, এবং পশ্চিমবঙ্গ কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে অন্যান্য অঞ্চলগুলো আছে ওইখানে কিন্তু অবস্থান করছে। ফলে ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেও উত্তর এবং উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে ওইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির প্রবণতা এখনো আছে, তবে পরিমাণটা অনেকটা কমে যাবে। গত কয়েকদিন যে বৃষ্টিপাত হয়েছে তার চাইতে কিছুটা অনেকটা কমে যাবে। সে অনুযায়ী কিন্তু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাবে বা অনেকটাই কমে যাবে, সে অনুযায়ী কিন্তু আমরা আশা করছি যে আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টিপাতের যে ধারা সেই ধারাটা অনেকটা কমে আসবে এবং পানির প্রবাহটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। জি, মানে এই পরিস্থিতি আরও পরবর্তীতে আসার আশঙ্কা আছে কিনা, যেটা ডক্টর এম আসাদুজ্জামান যে আশঙ্কার কথা বলছিলেন? আসাদুজ্জামান, হ্যাঁ ধন্যবাদ। স্যার যথার্থই বলেছেন যে বাংলাদেশে কিন্তু আসলে মৌসুমী বায়ু যেটা প্রবাহ, এই প্রবাহ কিন্তু থাকে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ সময়টা এই বাংলাদেশের উপর বর্ষাকাল থাকে, এবং এই বর্ষাকাল যখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যায় আর বাংলাদেশের ভৌগোলিকগত অবস্থানের কারণে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেক বৃদ্ধি পায়, কারণ বাংলাদেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু পাহাড়ি অঞ্চল, যেগুলো বাংলাদেশের বাহিরের যে দেশ সাথে ভারত, বিশেষ করে ভারতের এবং বাংলাদেশের কিছু কিছু অংশের পাহাড়ি অঞ্চল, এবং দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর, যেখান থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলাদেশের উপর প্রবাহ হয়, এবং উত্তর এবং পূর্বের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে ওই অঞ্চলে এই বাধাগ্রস্ত হওয়ার ফলেই কিন্তু এই বাংলাদেশের এই সমতল ভূমির উপর প্রচুর বৃষ্টিপাত আমরা পেয়ে থাকি, এবং এইখান থেকে আমাদের যে উত্তরের যে পাহাড় পর্বতগুলো আছে ওইখান থেকে পানিটা দ্রুত গতিতে বাংলাদেশের এই ল্যান্ডের ভিতরে ঢুকে যায়, ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আর মৌসুমী বায়ু কিন্তু সবসময় একই প্যাটার্নে থাকে না, মাঝে মাঝে সে সক্রিয় হয়, মাঝে মাঝে সে দুর্বল থাকে। সেই অনুযায়ী কিন্তু সব সক্রিয় থাকলে হয়তো 5 দিন বা 7 দিন সক্রিয় থাকে, এর পরবর্তীতে কিন্তু সে আবার আলটিমেটলি কিন্তু আবার 4 দিন বা 5 দিন দুর্বলের দিকে চলে যায় আর কি। সেই অনুযায়ী কিন্তু একটা লঘুচাপ যেহেতু সৃষ্টি হয়েছে, মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশে বেশ সক্রিয় ছিল, বিদায় এই কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে বেশ, এর পরবর্তীতে কিন্তু আমরা আশঙ্কা করছি যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে, পরিস্থিতি উন্নতি হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান খান এবং ডক্টর এম আসাদুজ্জামান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।